পরিবারের পছন্দের বিয়ে আমাদের সমাজের এক অতি প্রাচীন রীতি। যুগে যুগে মেয়েরা এই রীতির ডাক মেনে নিজেদের চেনা নিরাপদ আশ্রয় ছেড়ে পা বাড়িয়েছে এক অজানা দুনিয়ায়, এক নতুন জীবনের সন্ধানে, সুখের নীড় গড়ার আশায়। কিন্তু প্রতিটি স্বপ্নের আড়ালে কি সবসময় সুখই থাকে, নাকি লুকিয়ে থাকে কিছু অচেনা অজানা নিঃশব্দ প্রতীক্ষা? আজ থাকলো এমনই এক দুর্দান্ত বাস্তবতার গল্প। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে, একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা, যেখানে পাবেন চেনা অচেনা সাহিত্যিকদের অনন্য সব লেখনীগুলি। শুনে নিন সাহিত্যিক বিজয়রত্ন মজুমদারের কলমে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভবিতব্য অনেক অঘটন ঘটায়, এক্ষেত্রেও একটা অঘটন ঘটাইয়াছিল। ভবিতব্যের দেখা পাওয়া যায় না, নহিলে অনেকেই তাহাকে যথাযোগ্য পুরস্কার দিত। অঘটন ছাড়া আর কি বলিব। সদ্য বিএ পাশ করা মেয়ে ইন্দ্রাণীর সঙ্গে এন্ট্রান্স ক্লাস অবধি পড়িয়াছে সেই কালিময়ের বিবাহ। অঘটন নয় তো কি। ইন্দ্রাণীর পিতা 1930 সালের মন্বন্তরে ভরাডুবি হইয়া মেয়ের আরও পড়া বন্ধ রাখিয়া বিবাহ দিতে উদ্যোগী হইলেন। পরলোকগত রামময় মিত্রের একমাত্র পুত্র কালিময় পিতৃপরিত্যক্ত ভুসি, তিসি, তিল, তেঁতুলের ব্যবসা আরও ফলাও করিয়া লক্ষ লক্ষ টাকা অর্জন করিতেছে। দেখিয়া শুনিয়া ইন্দ্রাণীর মাতুল সম্বন্ধ আনিলেন। পিতা সম্মত হইলেন। পিতার উদ্বেগ আশঙ্কা দূর করিয়া তাহাকে সুখা করা হইবে ভাবিয়া শিক্ষাভিমান ও ভবিষ্যতের স্বাধীনতা প্রজ্জ্বল চিত্রখানিকে জলাঞ্জলি দিয়া লক্ষ লক্ষ লক্ষ্মী মেয়ের মতোই ইন্দ্রাণীও বারাণসী চেলিতে সাজিয়া কাজল লতাটি হাতে লইয়া সসংকোচে শুভ দৃষ্টি করিয়া ফেলিল। কালিময় নাম হইলেও অঙ্গময় কালী ছিল না, বরং আজকালকার কালে যাহাকে সুরূপ বলা চলে, কালিময় তাহাই। সাধারণ 10 জন বাঙালির মতোই উজ্জ্বল শ্যামবর্ণ, মুখ, চোখ, নাক বেশ মানানসই, লম্বা বাহুল্য বর্জিত মাংসল চেহারাটি। ইন্দ্রাণীর পিতার ভরাডুবিটা এমনই ভরাট আর সম্পূর্ণ হইয়াছিল যে একমাত্র কন্যার বিবাহে 2-10 জন আত্মীয় আত্মীয়াকে আনাইবার ইচ্ছাও তাহার হয় নাই। কেবলমাত্র শ্যালক ঘটক বিপিন, তাহার স্ত্রী ও 2টি পুত্র বিবাহ বাড়িতে এ উৎসবের সম্মান রক্ষা করিতে আসিয়াছিলেন। বর নাকি বাহুল্য আর আড়ম্বর পছন্দ করে না, তাই বর, বরযাত্রী ও মিতবরে মিলিয়া 3 জনের বেশি আসে নাই। বাহুল্যের মধ্যে নরসুন্দর একটি ছিল। বিবাহের পরে বাসর। কেহ জাগুক আর নাই জাগুক, বাসর তো বসে, এবং বাসরে বরকন্যাও বসে। ইন্দ্রাণীর মাতুলানী বাসরের যথাসাধ্য মর্যাদা রক্ষাকল্পে চেষ্টা করিতেছিলেন। তাহার ইচ্ছা ছিল ইন্দুই গোটা কতক গাহিয়া বাজিয়া জীবনের এই বিশিষ্ট দিনটা পালন করিবে। কিন্তু ইন্দু রাজি হইল না। নেহাত মিয়াইয়া যায় দেখিয়া ইন্দুর মাতুল কোন হৌস কত ভুসি কেনে, কোটি কোটি টাকার তেঁতুলি বা কোথায় চালান হয় ইত্যাদি কতগুলি বাসর ঘরের বিধি বহির্ভূত প্রশ্নে সজীবতা আনার চেষ্টা করিয়া অবশেষে, আচ্ছা তোমরা তাহলে শুয়ে পড়ো, এই বলিয়া কর্তব্য শেষ করিলেন। ঘরে বর ও কন্যা, আর কেহ নাই।
বর সোনার সিগারেট কেস বাহির করিয়া সিগারেট ধরাইতেই কন্যা কহিল, আপনি আজও সিগারেট খান? আমরা যে সময়কার কথা বলিতেছি তখন সমগ্র ভারতবর্ষ অর্থদগ্ধ না করার একটা বাতিক জোর হইয়া দেখা দিয়াছিল। বর অম্লানভাবে কহিল, খাই তো। মাতুলানি আড়ালে আড়ি পাতিতেছিলেন। কথা আরম্ভ হইল দেখিয়া খুশি হইয়া উঠিলেন, কিন্তু আরম্ভেই শেষ। সিগারেট পুড়িয়া ছাই হইয়া গেল। ছাইগুলা বোধ করি বিদ্যুৎ পাখার হাওয়াতে উড়িয়া ঘরময় ছড়াইয়া অদৃশ্য হইয়া গেল, কিন্তু কথা আর হইল না। বৃথা কালক্ষেপ বুঝিয়া মাতুলানি নিজেই প্রকাশ হইয়া ক্ষুব্ধ অথচ স্নেহপূর্ণ কণ্ঠে কল্যাণীয়োদয়কে সম্বোধন করিয়া বলিলেন, ও মা ইন্দু, দরজাটা বন্ধ করে শুয়ে পড়ো বাছা, রাত্রির তো অনেক হলো। মাসি সেই বয়সে, সেটা নেহাত কম নয়, 50 হইলেও হইতে পারে, তা অনেক বাসর জাগিয়াছেন সত্য, কিন্তু বিয়ে পাশ করা কন্যার বাসর জাগিবার সুযোগ কদাপি না হওয়ায় নানা কৌতূহল উজ্জ্বল চিত্র দেখিবার আশায় অতিমাত্র উৎফুল্ল ছিলেন। কিন্তু এমন হতাশ তাহাকে আর কখনো হইতে হয় নাই। মামি বাহির হইয়াও বাহির হইলেন না। দেখিয়া ইন্দু কহিল, মামি, তুমি দরজাটা ভেজিয়ে দিয়ে যাও। হ্যাঁ, তাই দি বলিয়া দরজা বন্ধ করিয়া আরো কয়েক মিনিট রুদ্ধ দ্বারে কর্ণ ঠেকাইয়া দাঁড়াইয়া রহিলেন। তথাপি কোনো সাড়া শব্দ হইল না। অনেকক্ষণ পরে বর কথা কহিল, বলিল, ঘুম পাচ্ছে? আমার আবার চোখে আলো লাগলে ঘুম হয় না। ইন্দু নিঃশব্দে হাত বাড়াইয়া সুইচ টিপিয়া আলোক নির্বাপিত করিয়া দিল। রাত্রি প্রভাত হইল। কলিকাতা শহরে চিরদিন যেমন নিঃশব্দে প্রভাত হয়, আজও তেমনি নিঃশব্দে প্রভাত হইল। এ বাড়িতেও কোনো রকম সমারোহ না দেখিয়া ইন্দুর বিরুদ্ধ মন অনেকখানি স্বস্তি অনুভব করিল। এখানে আসিয়া সে একটি মনের মতো সঙ্গী লাভ করিয়া গত 2 দিবসের দুর্ভাগ্যের কথা প্রায় ভুলিয়া গেল। তাহার ননদ বয়সে তাহার চেয়ে কিছুটা ছোট হইলেও এবং সংসারের বিজ্ঞতায় অনেকখানি বড় হইলেও মনটা তাহার বুড়াইয়া যায় নাই। অল্প বয়সে তাহার অনেকগুলি ছেলে মেয়ে হইয়াছে, তথাপি তাহার মনটা এমন অবস্থায় ছিল যে কোনো বয়সের যে কোনো মেয়ের সহিত অবাধে মিশিয়া মিলিয়া একেবারে এক হইয়া যাইত। সাধারণত অশিক্ষিত, অল্প শিক্ষিত এবং অকালে মাতৃত্বপ্রাপ্ত মেয়েদের কথায় বার্তায় চাল চলনে যে গ্রাম্যতা দোষ থাকে, কালী তারার মধ্যে তাহা একেবারে না থাকায় ইন্দ্রাণী একটা পরম আশ্রয় লাভ করিয়া ধন্য জ্ঞান করিল। নূতন গৃহে প্রথম রাত্রিটা পরমানন্দে তাহার সহিত গল্প করিয়াই কাটিল। ইন্দু কলেজের গল্প করিল না, পাশ করার গল্পও বলিল না, শেক্সপিয়ার, মিল্টন, হোমারের নামোচ্চারণও করিল না, কালিদাস, ভবভূতিদের সে আমলই দিল না। কালীতারা সেজন্য অনেক অনুযোগও করিল, কিন্তু ইন্দ্রাণী তাহাকে নানা কথায় নানা আদরে ভুলাইয়া কালীতারার সংসারের গল্প, তাহার ছেলে মেয়ের গল্প, তাহাদের খেলার, অসুখ বিসুখের, তাহাদের খাওয়া দাওয়ার কত গল্পই বলাইয়া লইল। মাঝে মাঝে তাহার দাদার গল্পও আসিয়া পড়ে। দাদা কোন বছর কত হাজার টাকা রোজগার করিয়াছে। তাহার পরে বিলাত বেড়াইবার তাহার দাদার খুব শখ, কেবল মার ইচ্ছা নয় বলিয়াই যায় নাই।
এমনই বড় বড় আরো 3খানা বাড়ি করিয়াছে। সেগুলাতে সাহেব ভাড়াটে আছে। দাদা তেমন পাশটাস করে নাই বটে, কিন্তু ধুলো মুঠি দাদার হাতে সোনার মুঠি হয়, ইত্যাদি ইত্যাদি। এক সময়ে কালীতারার বড় লজ্জা হইল। বলিল, কি ভাই বকবক করে মরছি, যত সব আবল তাবল বাজে কথা। তার চেয়ে তুমি ভাই তোমার পাশ করার কথা বলো। আচ্ছা ভাই বৌদি, তুমি নাকি বরাবর সংস্কৃতে জলপানি পেয়েছ? ইন্দ্রাণী হাসিয়া বলিল, কালও পেয়েছি ভাই, তবে আজ থেকে বোধহয় আর পাব না। কেন পাবে না? পড়া বন্ধ করলে আর দেবে কেন ভাই? কালীতারা উদাসীনের মতো বলিল, কে জানে ভাই, কি করে অং বঙে তুমি অত পাশ করলে। উনি তো দুবার এফে না আইয়ে কি বলে না তাই দিয়েছিলেন, দুবারই অং বঙে ফেল করেছিলেন, তাই আর পড়লেনই না। ইন্দ্রাণী হাসি মুখে বলিল, আমার কিন্তু ভাই অং বং খুব ভালো লাগে। কালীতারা কহিল, তখন যদি তুমি বৌদি হতে ভাই, তাহলে আর উনি ফেল করতেন না, তোমার কাছে একটু পড়ে টড়ে নিতেন। ইন্দ্রাণী কহিল, বেশ ভাই বেশ, খুব জুতো মেরে নিচ্ছ। লেখাপড়ায় কথামালা বা বোধোদয়ের গণ্ডি পার হইতেও পারে নাই, এমন একটা অপবাদ আরোপিত হওয়ায় ত্রস্ত হইয়া কালীতারা তখনই জিভ কাটিয়া দক্ষিণ হাত বাড়াইয়া ভাতৃজায়ার পদস্পর্শ করিয়া বলিল, কি ভাই বলো, তার ঠিক নেই। একটু থামিয়া আবার কহিল, দাদাকে জিজ্ঞেস করলুম, দাদা বৌদির সঙ্গে ভাব হলো? দাদা ঘাড় নাড়লেন, তোমাদের নাকি ভাই কথাই হয়নি। হ্যাঁ ভাই, সত্যি? ইন্দ্রাণী ঘাড় নাড়িল। কালীতারা কহিল, দাদা কি বললেন জানো বৌদি? ইন্দ্রাণী মাথা নাড়িয়া জানাইল, না। বললেন, বিয়ে পাশ করা, কথা কইতে ভয় হয়। ইন্দ্রাণী শুনিয়া হাসিয়া বলিল, কিন্তু আমার গায়ে বিয়ে পাশ লেখা আছে নাকি ভাই? কালীতারা কিছুক্ষণ চুপ করিয়া যেন কি ভাবিল, তারপর বলিল, না ভাই, আর কাল তো ফুলসজ্জে, খুব করে ভাব করে নিও কিন্তু। ইন্দ্রাণী এ কথার কোনো উত্তর দিলে না। ফুলসজ্জার রাত্রি। সামাজিক অনুষ্ঠানাদি সম্পন্ন হইলে কালীতারা একান্ত অনাবশ্যক জানিয়াও যখন শয্যাটা আরো একবার সাজাইয়া গুছাইয়া দিতে আসিল, তখন বৌদিদির কানে কানে সেই কথাটাই বারংবার জোর দিয়া বলিয়া গেল, যেন খুব ভাব করিয়া লইতে কোনো সংকোচ বা দ্বিধা না করে। কালীময় একটা সেটিতে বসিয়াছিল। ইন্দ্রাণী কালীতারার সঙ্গে বাহিরে গিয়া ফিরিয়া দ্বার বন্ধ করিয়া আসিয়া সেই সেটিটার পিঠে হাত রাখিয়া দাঁড়াইয়া রমণী সুলভ মিষ্টি মধুর সুরে জিজ্ঞাসিল, আমার সঙ্গে কথা কইতে তোমার নাকি ভয় হয়? আপনি সম্বোধন যে করিবে না তাহা অনেক আগেই স্থির করিয়া রাখিয়াছিল। সেইখানে কালীময়ের পাশের স্থানটিতে বসিবার আকাঙ্ক্ষা তাহার ছিল, কিন্তু বিনা আহ্বানে ততখানি অগ্রসর হইতে পারিল না। কালীময়ও বসিতে বলিল না, শুধু বলিল, না, ভয় আর কি। কালীতারা ইন্দ্রাণীর মেডেল, লকেট, সার্টিফিকেটগুলি বাহির করিয়া আজ এই ঘরে টেবিলের উপরই সাজাইয়া রাখিয়া গিয়াছিল। ইন্দ্রাণীর কথার সঙ্গে সঙ্গে কালীময়ের দৃষ্টি সেই দিকেই পড়িল। ইন্দ্রাণী হাসিয়া বলিল, ওগুলো ভাঙিয়ে একটা গয়না গড়িয়ে এনে দিও। কালীময় পূর্বের মতোই না সহজ না গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করিল,
ওগুলো না ভেঙেও গয়না হতে পারে তো নাকি? ইন্দ্রাণী রমণীর মতোই বলিল, তা পারে, কিন্তু এখন আর ওগুলোতে কি হবে? ধুয়ে জল তো আর খাবো না। এতদিন যা হয়েছিল তাই হবে। রেখে দিতে বলছো? কিন্তু আমার ইচ্ছে কি জানো, ওগুলো থেকে তুমি নিজের মতো একটা কিছু গড়িয়ে এনে দাও, আমি পরি। যদি হার হয় তবে তার নাম হবে মেডেল হার কি ওই রকমই কিছু। কালিময় আর কোনো কথা কহিল না। সে যেন একটু ব্যস্ত, একটু অন্যমনস্ক। ইন্দ্রাণী তাহা ঠিক বুঝিল না, বলিল, দেখবে না ওগুলো একবার? কালিময় সামনের ঘড়িটার দিকে চাহিয়াছিল, বলিল, তা দেখলেই হবে ক্ষণ। বলিয়া থামিল। আবার বলিল, রাত প্রায় 12টা, তুমি শুয়ে পড়ো। নারীর ইচ্ছা হইতেছিল তাহার হাতটা ধরিয়া টানিয়া লইয়া গিয়া সেগুলো দেখায়, প্রবচন বলে, কথায় কথা বাড়ায়। কিন্তু ইন্দ্রাণী তাহাও পারিল না। নত মুখে বলিল, চলো। তুমি শোও, আমি আসছি। নারীর পা অচল। নারী চাহিতেছিল হাতটি সাদরে সাগ্রহে ধরিয়া যুগলে শয্যায় প্রবেশ করে, কিন্তু ইন্দ্রাণী তাহা পারে কই। সে ধীরে ধীরে, অতি ধীরে শয্যা প্রান্তে আসিয়া বসিল। কালিময় সিগারেট ধরাইল এবং কখনো কড়িকাঠের, কখনো দ্বারের দিকে চাহিয়া ধোঁয়া ছাড়িতে লাগিল। ভুলিয়াও একবার এদিকে চাহিল না। নারী যেমন ছিল তেমনি বসিয়া রহিল। মনকে যত প্রস্তুত করিয়াই রাখুক, পুরুষের চোখের সম্মুখে শয়ন করিতে কিছুতেই তাহার মন সায় দিল না। একটি সিগারেট নিঃশেষ করিয়া আরো একটিতে অগ্নিসংযোগ করিয়া কালিময় এই দিকে ফিরিয়া বলিল, আলো নিবিয়ে দেব? সে প্রশ্ন করিল বটে, কিন্তু উত্তরের প্রতীক্ষা না করিয়াই আলোক নির্বাপিত করিয়া দিল। ইন্দ্রাণী এইবার আস্তে আস্তে বেশ বাস অঙ্গ প্রত্যঙ্গ সংযত করিয়া শুইয়া পড়িল। বোধহয় সে সিগারেটটা পুড়িয়াও শেষ হইল। আরো একবার দেশলাই জ্বলিল। মুদিত চক্ষুর পাতা ভেদ করিয়া সে আলোটুকু ইন্দ্রাণীর চক্ষে লাগিল। আরো কিছুক্ষণ কাটিল। একবার আলো জ্বলিয়া তখনই নিবিয়া গেল। তারপর হঠাৎ পদশব্দ শ্রুত হইল। এইবার সত্যই ইন্দ্রাণীর সকল অঙ্গ কাঁপিয়া উঠিল। অনাস্বাদিত নারী হৃদয়ের যত মধু, যাহাকে নিঃশেষে উজাড় করিয়া দিবার জন্য সকল অঙ্গ উন্মুখ উৎসুক, তাহারই আগমন শব্দে কি হৃদকম্প। কিন্তু পদশব্দ শয্যার দিকে আসিল না। অত্যন্ত সন্তর্পণে দ্বারের দিকে অগ্রসর হইয়া চলিল। অতি ধীরে ধীরে দ্বার খুলিয়া আবার বন্ধ হইয়া গেল। ঘর সম্পূর্ণ নিঃশব্দ। নারীর অতি দ্রুত হৃদয়স্পন্দন বন্ধ হইল, কিন্তু শান্ত হইল না, শান্তি মিলিল না। এবং তাহার পূর্বেই আকস্মিক ঝড়ের মতো শাশুড়ি ঘরে ঢুকিয়া বলিয়া উঠিলেন, বৌমা, কালী যে বড় চলে গেল। আলো জ্বলিয়া উঠিল। ইন্দ্রাণী শয্যায় বসিতে বসিতে বলিল, আমি তো কিছুই জানি নে। আমার পোড়া কপাল, এর আবার জানবেই কি তুমি?
তুমি শুয়ে রইলে আর সে চলে গেল, আর তুমি কিছুই জানলে না। ইন্দ্রাণী সে কথার কোনো উত্তর দিতে পারিল না। শাশুড়ি হতাশভাবে বলিলেন, তারাকে ডেকে দিচ্ছি বাছা, তোমার কাছে থাকুক। বলিয়া তিনি বাহির হইয়া গেলেন। কালীময়ের প্রস্থানের পর হইতে শাশুড়ির আগমন ও নির্গমন পর্যন্ত বহু সমস্যা মস্তিষ্কে জমা হইয়াছিল। শাশুড়ির শেষ কথাগুলিতে তাহা আরও বাড়িয়া গেল। কিন্তু হদিশ একটা কিছু পাইবার পূর্বেই শুষ্ক মুখে কালীতারা ঘরে আসিয়া কহিল, যেতে দিলি কেন ভাই বৌদি? এ কি প্রশ্ন, ইহার উত্তরই বা কি? ইন্দ্রাণী স্তব্ধ, বিস্ময়ে অভিভূত। কালীতারা তাহার পার্শ্বে বসিয়া বলিল, যেতে দিলে কেন ভাই? ফুলশয্যের রাতটাও কি? ছোট্ট একটা সূচের খোঁচা হঠাৎ যেন ইন্দ্রাণীর বক্ষে বিঁধিল। কালীতারা কথাটা শেষ করিল এই রূপে, ফুলশয্যের রাতটাও দাদার ঘরে মন উঠল না। সূচের মুখে বোধহয় বিষ ছিল, হঠাৎ বড্ড জ্বালা করিতে লাগিল। কালীতারা এসব বুঝে না। মনস্তত্ত্ব বলিয়া কোনো বস্তু যে ধরাতলে আছে তাহার সন্ধানও সে রাখে না। নিজেই ডিগ্রি ডিসমিস করিতে লাগিল। দাদার তো দোষ আছেই, কিন্তু তুমিও ভাই বড্ড বোকা। ফুলশয্যের বিছানা ছেড়ে উঠতে দিতে আছে? ইন্দ্রাণী বলিল, তিনি তো বিছানায় ছিলেন না। তবে যে মা বললেন তুমি শুয়েছিলে। আমাকে যে বারবার শুতে বলে গেলেন ভাই। কালীতারা ঘাড় নাড়িতে নাড়িতে মত প্রকাশ করিল, পালাবার মতলব গোড়া থেকেই ছিল কি না, তাই তোমায় শুতে বলেছিলেন। ওই হতচ্ছাড়ি মেয়ে মানুষ কি যে ওষুধ করেছে ভাই। দোষযুক্ত বৈদ্যুতিক সুইচে হাত দিবা মাত্র লোকে যেভাবে শখ পাইয়া লাফাইয়া ওঠে, ঠিক সেইভাবে লাফাইয়া উঠিয়া ইন্দ্রাণী বলিল, সে আবার কে? ঠাকুরঝি সম্বোধন করিতে গিয়া সে আত্মসংবরণ করিয়া লইল। যতটুকু শুনিয়াছে তাহার পর আর কোনো সম্বন্ধ রক্ষার প্রবৃত্তি তাহার ছিল না। ইহাও কালীতারার বোধগম্য হইল না। সে কপালে করাঘাত করিয়া বলিতে লাগিল, জম জানে কে বটে, হবে কোনো অশ্লীল মেয়ে মানুষ। ইন্দ্রাণী স্থির নিষ্কম্প কণ্ঠে কহিল, তোমরা এসব জানতে? কোন সব? ও মা, এ আবার না জানে কি? ইন্দ্রাণী কঠোর স্বরে বলিল, জেনে শুনে তোমরা জেনে শুনে। তাহার বলিবার ইচ্ছা ছিল, জেনে শুনে আমায় হত্যা করেছ, কিন্তু কথাটা বাহির হইল না। কালীতারা এই কথাটা কিন্তু ঠিক অনুমান করিয়া লইল। বলিল, বরাতের দোষ ভাই, বরাতের দোষ। দাদা বিয়ে করতে কখনো রাজি ছিলেন না। মা এবার আত্মহত্যা হব, কাশিবাসী হব, এইসব বলে ভয়টয় দেখাতে দাদা রাজি হলেন। মা ভাবলেন খুব লেখাপড়া শেখা, গান টান জানা বউ এলে ছেলের দোষটি ঘুচে যাবে। তাই ভেবেই তো। ইন্দ্রাণী পুড়িতেছিল। পোড়ার জ্বালা অসহ্য জ্বালা। জ্বলিতে জ্বলিতে বলিল, একটা নিরপরাধের সর্বনাশ করলে কেন ঠাকুরজি? কালীতারা ভয় পাইয়া বলিয়া উঠিল, সর্বনাশ আবার কিসের ভাই? পুরুষ মানুষ অশুদ্ধ হয় না, আর একবার ঘরে মন বসলে ভাবনার তো কিছুই নেই। এসো ভাই, আলো নিবিয়ে দিয়ে দুজনে শুয়ে শুয়ে গল্প করি। এইখানে, এই বাড়িতে? না। সে কি বলছো ভাই?
ইন্দ্রাণী 2টি করতল যুক্ত করিয়া কাতর কণ্ঠে কহিল, দয়া করে আমাকে একখানি গাড়ি আনিয়ে দাও, আমি এক্ষুনি বাবার কাছে যাব। সে কি ভাই, এই রাত্রে পাগল হলে নাকি বৌদি? পাগল নই, পাগল হলে যেতে চাইতুম না, এইখানেই পড়ে থাকতুম। দেবে একখানা গাড়ি আনিয়ে, দাও না গো। আমি তো বাড়ির মালিক নই ভাই, মাকে বলি গে, তিনি যা ভালো বোঝেন করুন। সে বাহির হইয়া গেল। ইন্দ্রাণী শয্যায় বসিল। অসুচি বোধে তখনই দাঁড়াইয়া উঠিল। দুগ্ধ ফেন নিভ সুকোমল শয্যা, বর্ণবহুল পেলব পুষ্পদল সকলই অস্পৃশ্য মনে হইতে লাগিল। উঠিয়া শেঠির দিকে অগ্রসর হইল, কিন্তু শেঠিতে যেন আগুন জ্বলিতেছিল। সেখানেও বসা হইল না, অথচ দাঁড়াইবার শক্তিও তার পা দুটির ছিল না। টেবিলের সামনের চেয়ারটিতে বসিয়া টেবিলে মাথা রাখিয়া পড়িয়া রহিল। শাশুড়ি ঘরে ঢুকিয়া বলিলেন, হ্যাঁ গা বৌমা, এই রাত্রে তুমি নাকি বাপের বাড়ি যেতে চাও? মাথা না তুলিয়াই ইন্দ্রাণী কহিল, হ্যাঁ। যেতে হয় সকালে যেও, বাপের বাড়ি তো আর পালিয়ে যাচ্ছে না বাছা। ইন্দ্রাণী দৃঢ় অথচ বিনীত কণ্ঠে কহিল, আমি এক্ষুনি যাব। শাশুড়ি বধূর এই দৃঢ়তায় অতিমাত্র কঠিন হইয়া কহিলেন, পুরুষের উপর রাগ করা মেয়ে মানুষের সাজে না বাছা। তবে তোমরা নাকি এলে বিয়ে পাশ করেছ, তোমাদের কথাই আলাদা। কিন্তু তাও বলি বাছা, আজ এই রাত্রে ঢলাঢলি করে তুমি যদি চলে যাও, কালির আমার মন চিরকালের জন্য একেবারে বেঁকে যাবে। ইন্দ্রাণী দৃঢ়স্বরে বলিল, কিন্তু আমি এখনই যাব, আপনি দয়া করে একটা গাড়ি আনিয়ে দিতে বলুন। যা ভালো বোঝো করো, গাড়ির আর ভাবনা কি? দে রে তারা, দারওয়ানকে বলে দে একখানা গাড়ি বের করে আনুক। বলিয়া শাশুড়ি কোনো দিকে না চাহিয়া বাহির হইয়া গেলেন। কালী তারা দ্বারের সামনেই দাঁড়াইয়াছিল। জিজ্ঞাসিল, বৌদি, গাড়ি আনতে বলি? হ্যাঁ। সে চলিয়া গেল এবং 1 মিনিট পরেই ফিরিয়া আসিয়া বলিল, দাদার গাড়ি ফিরে এসেছে, তুলতে বারণ করেছি। ইন্দ্রাণী কহিল, ভাড়া গাড়ি একখানা পাওয়া যায় না? কাউকে বলে দাও না, একটা ট্যাক্সি ডাকুক। কালী তারা খুব নরম প্রকৃতির মেয়ে, কিন্তু এ কথাতে সেও গরম হইয়া উঠিল। বলিল, দাদার গাড়ি চড়তেও দোষ? কোনটা দোষ কোনটা নয়, ইহার মতো অশিক্ষিত মেয়েকে সে কথা বুঝাইতে যাওয়া ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয়, এবং যথেষ্ট শিক্ষিত বলিয়াই ইহা লইয়া কথা কাটাকাটি করিতেও ইন্দ্রাণীর প্রবৃত্তি হইল না। বলিল, আচ্ছা, ওই গাড়িতেই যাচ্ছি, তুমি কি ড্রাইভারকে বলে দেবে? চলো। যখন তাহারা দুইজনে সিঁড়ির মুখে আসিয়াছে, কোন অদৃশ্য স্থান হইতে শাশুড়ি বলিয়া উঠিলেন, হ্যাঁ রে তারা, প্যাঁটরা বাক্স সব দিয়ে দিয়েছিস তো সঙ্গে? কালী তারা বধূর পানে চাহিল। বধূ অনুচ্চস্বরে বলিল, থাক সেসব। পিতা কোনো সান্ত্বনাই দিতে পারিলেন না। রুরুদ্যমানা কন্যার মাথাটা বুকের উপর চাপিয়া মূঢ়ের মতো বসিয়া রহিলেন। মেয়ের চোখের জলে বুড়ার বুক ভাসিতে লাগিল, আর বুড়ার চোখের বিন্দু বিন্দু বাড়ি
কুসুম সজ্জিত শিথিল কবরী সিক্ত করিয়া তুলিতেছিল। এমনই নিঃশব্দে নীরবে স্তব্ধ নিশীথে দুইটি বদ্ধ হৃদয়ের বেদনার আদান প্রদান চলিতে লাগিল। ভোরবেলা ইন্দ্রাণী বলিল, বাবা, আর কারো এমন হয়েছে শুনেছ? পিতা ধীরে ধীরে শান্ত কণ্ঠে কহিলেন, মা, পোড়া বাংলায় আজকালই ওটা একটু কমেছে। 20-25 বছর আগে ঘরে ঘরে ওই দশাই ছিল। ইন্দ্রাণী চমকিয়া বাপের বুকের উপর হইতে মাথাটা তুলিয়া জিজ্ঞাসা করিল, বলো কি বাবা? শুনেছি মা, শুনেছি। শুনেছি কেন, বন্ধু বান্ধবকে দিয়ে দেখেওছি। তারা কি করতো বাবা? কারা মা? স্ত্রীরা। তাদের স্ত্রীরা কি করত? আত্মহত্যা করত? না মা, কেউ আত্মহত্যা করেছে বলে তো কখনো শুনিনি। তবে কি করত? কি আর করবে, চোখের জলে ভাসত, আবার সুদিন আসবে ভেবে সংসার করত। ইন্দ্রাণী একটু ভাবিয়া কহিল, আমাকে তুমি কি করতে বলো বাবা? আমি কিছু বলি নে মা, বলবার অধিকারও তো রাখি নে। বলিতে গিয়া বৃদ্ধের গলাটা রুদ্ধ হইয়া গেল। মেয়ে কাঁদো কাঁদো হইয়া বলিল, তোমার কি দোষ বাবা? ও কথায় কোনো সান্ত্বনা পাইনে মা। আর দোষ তাই বা বলি কেমন করে? এতটা তাড়াতাড়ি না করাই উচিত ছিল। তোর মামা তো খোঁজ খবর করতে কসুর করেনি। যে আপিসে ছোকরা কাজ করে সেখানকার সাহেব পর্যন্ত মুক্ত কণ্ঠে প্রশংসা করেছিল তোর মামার কাছে। ইহার পরে উভয়েই কিছুক্ষণ নীরব। তারপর পিতা বলিলেন, তবে একটা কথা মনে হয়। তিনি থামিলেন। ইন্দ্রাণী ব্যাকুল কণ্ঠে জিজ্ঞাসা করিল, কি বাবা? মা, অতীতটাকে কোনোভাবে মুছে ফেলা যায় না? ইন্দ্রাণী মুখে কথা না বলিয়া ঘাড় নাড়িতেছিল। পিতা তাহা দেখিলেন কিনা বলিতে পারি না। তিনি পূর্বের মতোই ধীর, শান্ত, সংযত কণ্ঠে যেন প্রত্যেকটি অক্ষর বাছিয়া প্রত্যেকটি শব্দ ওজন করিয়া বলিলেন, তুমি প্রতিটি গড়বে, তুমি তো কারিগর। মাটি এঁদো ডোবারি হোক আর ফুতোসলীলা ভাগীরথীরই হোক, তার সঙ্গে তোমার সম্পর্ক কি? তুমি যা পেয়েছ সেই মাটিটার সঙ্গেই সম্পর্ক। তুমি তোমার নিজের ইচ্ছে মতো করে তাকে তৈরি করবে, এই না তোমার কাজ মা, তাই নয় কি ইন্দু? ইন্দ্রাণী সাড়া দিল না। পিতা পুনশ্চ বলিলেন, নোংরা জলকে ঘাঁটিয়ে তুললে নোংরা বাড়ে বই কমে না। থিতুতে দিলে অনেক সময়। ইন্দ্রাণী বলিল, ওপরটা যাই হোক, তলায় নোংরা থেকেই যায় বাবা। ঠিক বলতে পারি নে মা, তবে আমার বিশ্বাস অসহিষ্ণু ব্যক্তি কি ফল পায় জানি নে, সহিষ্ণু লোকে কিন্তু সুফল আশা করতে পারে। এ আমি দেখেছি মা। স্বামী স্ত্রীর কোনো সময়ের একটা ছিদ্রের, এটা সে সত্যই হোক কাল্পনিকই হোক, ছুতো ধরে যারা ওই আলোচনার জের টেনে চলে, তারা ভেদই বৃদ্ধি করে। মিলনের সুখ তারা জানতেও পারে না। আর এ কথা সত্যি মা, যে স্ত্রী সহ্যশীলা নন, তার অদৃষ্টে বিধাতা সুখ লেখেননি। কিন্তু
সহ্যের কি একটা সীমারেখা থাকা উচিত নয় বাবা? উচিত, কিন্তু কে বিচার করবে যে কে সীমার মধ্যে থাকছে আর কে সীমা ভঙ্গ করছে? সীমাকে একটা ছোট্ট গণ্ডির মধ্যে বাঁধতে গেলে এই সমস্যার মীমাংসা তো হবে না মা। উদারতা দিয়ে বিচার করতে হবে। কিয়ৎকাল স্তব্ধ থাকিয়া ইন্দ্রাণী যেন চমকাইয়া উঠিল, বলিল, বাবা, আমায় আশীর্বাদ করো। পিতা বিস্মিতভাবে মুখের পানে চাহিতেই কন্যা কহিল, তাড়াতাড়ি চলে আসা আমার ভালো হয়নি বাবা। আমি ফিরে যাব। তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি সহ্য করতে পারি। পিতা কথা বলিতে পারিলেন না, তাই বুঝিয়াই জল ভরা দুইটি চক্ষুর বিগলিত ধারা বুঝি অজস্র আশীষ বর্ষণ করিয়া দিল। ইন্দ্রাণী যখন এ বাড়িতে ফিরিল, তখন বিশ্বের প্রভাত হইয়া থাকিলেও এখানে রাত্রি নিঃশেষ হয় নাই। শাশুড়ি সামনেই ছিলেন, প্রভাতালোকের মতো হাসি মুখে বধূকে বুকে ধরিলেন, চিবুক স্পর্শ করিয়া আদর জ্ঞাপন করিলেন। গৃহের ভাবগতিক দেখিয়া বুঝা যাইতেছিল গৃহস্বামী গৃহে নাই। মনে পড়িল, হয়তো এখনো প্রত্যাবর্তনের সময় হয় নাই। কিন্তু মনের মধ্যে কোনো আলোচনাই করিবে না স্থির করিয়াই সে কালীতারার কক্ষে গিয়া তাহাকে টানিয়া তুলিল এবং তাহার গ্রাম্য রসিকতাকেই পরম উপভোগ্য করিয়া লইবার চেষ্টা করিতে লাগিল। কোনো এক সময়ে গৃহস্বামী আসিলেন। ভৃত্যমহলে সাড়া পড়িয়া গেল। শাশুড়ি ছুটাছুটি করিতে লাগিলেন এবং সম্ভবত তাহারই নির্দেশে কালীতারা আসিয়া বধূকে সংবাদটি দিয়া গেল। ভৃত্য ট্রে সাজাইয়া চা লইয়া যাইতেছিল। বারান্দায় তাহাকে দেখিয়া ইন্দ্রাণী ডাকিয়া বলিল, ওসব তুমি এইখানে রেখে বাবুকে ডেকে দাও। একটু ভাবিয়া বলিল, আচ্ছা, তুমি নিয়েই এসো। বাবু কোথায়? ভৃত্য অঙ্গুলি নির্দেশে বারান্দার অপর প্রান্তস্থিত ড্রয়িং রুম দেখাইয়া বলিল, ওই ঘরে। ওখানে আর কেউ আছেন? না ঠাকরুন। কালীময় সোফায় চক্ষু মুদিয়া বসিয়া চায়ের প্রতীক্ষা করিতেছিল। পদ শব্দে চক্ষু মেলিয়া লজ্জায় আড়ষ্ট হইয়া চক্ষু নামাইয়া লইল। ইন্দ্রাণীর কাছে এটুকু ভালো লাগিল। ঘরে ঢুকিয়া নিঃশব্দে ভৃত্যের হস্ত হইতে সমস্ত সরঞ্জাম নামাইয়া লইয়া তাহাকে নীরবে বিদায় দিয়া মৃদুস্বরে জিজ্ঞাসিল, চা ঢালব? কালীময় ঘাড় নাড়িয়া সম্মতি জ্ঞাপন করিল মাত্র। ইন্দ্রাণী চা ঢালিয়া জিজ্ঞাসিল, চিনি আমি কি দিয়ে দেব? দাও। ক চামচ দেব? দাও, যা হয়। ইন্দ্রাণী হাসিয়া বলিল, বারে, ক চামচ খাও না জানলে বেশি কম হয়ে যাবে না? তুমি কি বেশি মিষ্টি খাও? কালীময় মুখ তুলিয়া বলিল, না, বেশি খাইনি। কিন্তু মুখ তুলিয়াই সে বিপদে পড়িল। হাসি মাখা তরুণ মুখখানির দুই দিকে দুইটা টোল পড়িয়াছিল। সে দুটি তাহার চোখে, তাই বা কেন তাহার বুকে গাঁথিয়া গেল। অবশ্য এ কথাও ঠিক, সে ক্ষণিকের জন্য। ডিমের পোচে লবণ ও মরিচা গুঁড়া দিতে দিতে বলিল, নুন কিরকম দেব বলো? প্রশ্নটা করিয়াই আবার সে হাসিয়া ফেলিল। কহিল, কাল থেকে আর জিজ্ঞাসা করব না। প্রথম দিনে এসব জেনে শুনে নিতে হবে তো। নুনও বেশি খাইনি।
কালীময় আর মুখ নিচু করিয়া থাকিতে পারিল না। লোভ জন্মিল, আবার মুখ তুলিল, আবার সেই নিটুল গালের টোল দুটি দেখিয়া মুগ্ধ হইল। কালীময় আবার কথা কহিল, তুমি চা খেয়েছ? আমি চা খাইনি। খাও না কেন? কোনো কারণ নেই, বাবা খান না, আমিও খাইনি। আমাদের বাড়িতে চায়ের পাটি ছিল না বলিয়া সে একটু হাসিল। একটু পরে বলিল, কলেজের বোর্ডিংয়ে একবার মাস 2 ছিলাম, তখন রোজ চা খেতাম, ভালো লাগতো। চা খাওয়া খারাপ নয়। তুমি বলো তো, আবার খাই? খাও না, বেশ তো। ও বেলা থেকে খাবো। শ্রীমতী কালীতারা খুব ভালো মানুষটির মতো দ্বারের পার্শ্বে দাঁড়াইয়া সমস্তই শুনিয়াছিল। এ কথার পর আর কিছু শুনিবার ধৈর্য তাহার রহিল না। মাকে এই পর্যন্ত শুনাইয়া আসিবার জন্য সে ছুটিয়া গেল এবং বলিল, মাগো, ছলা কলায় বউ আমাদের এক হাটে বেচে অন্য হাটে কিনতে পারে। মা বোধ করি ঠাকুরের কাছে মানত করিতেছিলেন, কথা বলিলেন না। ইন্দ্রাণী ও কালীময়ের কথাবার্তা চলিতে লাগিল। ইন্দ্রাণী বলিল, কটার সময় ফেরো আপিস থেকে? 5টার আগেই ফিরি। এসে চা খাও তো? হ্যাঁ। ঘড়ির দিকে চাহিয়া কালীময় সুখেনকে শেভ করার জল আনিতে বলিল। ইন্দ্রাণী কক্ষ হইতে বাহির হইবার সময় বেশ স্পষ্ট কণ্ঠে সুখেনকে আদেশ দিয়া গেল, বাবুর আপিসের পোশাক এলে সমস্ত আমার ঘরে রেখে এসো সুখেন। বাহিরে গিয়া আবার ফিরিয়া আসিয়া কহিল, সেগুলা তুমি আগেই রেখে এসো, আমি সব দেখে টেখে রাখি। ইন্দ্রাণী নিচে নামিয়া দেখিল মাতা কন্যায় চুপে চুপে কি কথাবার্তা হইতেছে। যাইবে কি যাইবে না ভাবিতে ভাবিতে ইন্দ্রাণী দাঁড়াইয়া পড়িতেই শাশুড়ি ডাকিলেন, এসো মা। তাহার মুখে অসামান্য তৃপ্তি ও শান্তির স্নিগ্ধতা বিরাজ করিতেছে, কণ্ঠে তাহাই ব্যক্ত হইল। ইন্দ্রাণী কাছে আসিয়া বলিল, আমাকে কাজ দিন মা। এদিকে শাশুড়ি কথা বলিবার পূর্বেই কালীতারা দুষ্ট হাসি হাসিয়া বলিল, কাজের ভাবনা কি ভাই? দাদার আপিসের বাক্সে 100 পান যায়, সাজতে তো তোমাকেই হবে। এসো, ভাড়ার ঘর দেখিয়ে দিই, সাজবে চলো। ভাড়ার ঘরে পৌঁছিয়া ইন্দ্রাণী বলিল, কিছু মনে করো না ঠাকুরজি, পান সাজতে আমি জানি, কিন্তু ভাই অভ্যেস তো নেই। আজকের দিনটে তুমি আমার সঙ্গে থেকে দেখিয়ে দাও, কি জানি চুন খয়ের মশলা বেশি কম করে ফেলি যদি। ফেললেই বা ভাই, দোষ যে ধরবে তাকে তো 2 চামচ চিনিতেই আঁচলের রিং করে এসেছ। উচ্ছ্বসিত হাস্যে কালীতারা ঘর ভরাইয়া তুলিল। ইন্দ্রাণী লজ্জার আতিশয্য না দেখাইয়া বলিল, পানে চুন বেশি হলে কিন্তু আঁচল রিং সঙ্গে সঙ্গে গালও পুড়ে যাবে। আপিস হইতে কালীময় একটু সকাল সকালই ফিরিয়া আসিল। কাজ খুব বেশি ছিল না, বাড়ির দিকে মনটাও মাঝে মাঝে টান দিতেছিল। টানটা খুব বেশি নয় বটে, তবে খুব কমও নয়। কলেজের ছাত্র যেভাবে টানটা অনুভব করে, অথবা নববিবাহিত কেরানি বাবু যেরকম আকুলি বিকুলি করেন, সেরকম নয়। একটা নূতনত্বের প্রলোভন মনটাকে মাঝে মাঝে চুনা মাছের টোপ খাওয়ার মতো নাড়া দিয়া যাইতেছিল। সকালের মতো চায়ের আসরে বসিয়া চা খাইতে খাইতে কালীময় বলিল, তুমি খেয়েছ? ইন্দ্রাণী সলজ্জ মৃদু হাস্যে বলিল, এখন খাব। কালীময় এখন লক্ষ্য করিল
অতিরিক্ত একটি পেয়ালা ট্রের ওপর রহিয়াছে, কিন্তু ফলমূল ও খাবারের আয়োজন একজনেরই। কালিময় বলিল, তুমি শুধু চা খাবে? নত মুখে ছোট্ট একটি না বলিয়া ইন্দ্রাণী নিজের পেয়ালায় চা ভরিল। চামচ ডুবাইয়া নাড়িতে নাড়িতে কহিল, হই থেকেই কিছু নেবক্ষণ বলিয়া উঠিয়া গিয়া পর্দাটা ভালো করিয়া টানিয়া দিয়া আসিল। চা শেষ করিয়া কালিময় সিগারেট ধরাইল। ভৃত্য আসিয়া খবর দিল বাথরুম তৈয়ার, কিন্তু কালিময় উঠিল না। তাহার মনে হইতেছিল সন্ধ্যাটা আজ বুঝি বড় তাড়াতাড়ি আসিয়া পড়িয়াছে। ইন্দ্রাণী জিজ্ঞাসা করিল, এ বেলাও স্নান করো? হ্যাঁ। ইহার পর কেহই কথা বলিল না। ইন্দ্রাণী চায়ের সরঞ্জামাদি পাঠাইয়া দিয়া মেন্টাল প্লেসে সজ্জিত টুকিটাকি খেলনাগুলো মানাইয়া গুছাইয়া রাখিতেছিল। একসময়ে কালিময় সোফা ছাড়িয়া দাঁড়াইয়া উঠিয়া পলকে তাহাকে দেখিয়া লইয়া স্নান কামরায় চলিয়া যাইতেছিল। ইন্দ্রাণী বলিল, জয়পুর মুরাদাবাদের কিছু বাসন আনিয়ে দেবে? এমন ড্রয়িং রুমে কাচের খেলনা বাসন মানায় না, আর এগুলো তো দেশীয় নয়। কাশিময় বলিল, কি কি দরকার একটা ফর্দ করে দিও। বলিয়া সে চলিয়া গেল। ড্রয়িং রুমে এক কোণে একটা পিয়ানো ছিল, অন্য কোণে একটা ফোল্ডিং অর্গান রাখা ছিল। ইন্দ্রাণী পিয়ানোটা খুলিয়া কিছুক্ষণ বাজাইল, তারপর সেটাকে বন্ধ করিয়া আসিয়া অর্গানটা খুলিল, 2-3টা গত বাজাইল। তারপর কখন তাহার জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে জানি না, সুকণ্ঠের মধ্য হইতে সঙ্গীত ধ্বনিয়া উঠিল। কালীতারা অট্টালিকার অপর প্রান্তে থাকিয়াও তাহা শুনিতে পাইল, এবং ছুটিয়া মার সামনে আসিয়া লুটুপুটি খাইয়া বলিয়া উঠিল, মা গো মা, কি মেয়ে মা, আজই দাদার সামনে গান ধরে বসেছে। আমি এই তোমার কাছে দিব্যি করে বলছি, তুমি দেখে নিও, বউ যদি দাদার মুন্ডু না ঘোরায় তো বলেছি। মা কিছু বলিলেন না, কিন্তু আমরা জানি কালীঘাটের কালীমাতার কাছে তিনি আরও মানত করিলেন। কালিময় স্নান সারিয়া নিঃশব্দে পশ্চাৎ দিকের সোফায় আসিয়া বসিয়া গান শুনিতে লাগিল। যখন একসময়ে গান বন্ধ করিয়া ইন্দ্রাণী আসন ছাড়িয়া উঠিতেছিল, কালিময় বলিয়া উঠিল, থামলে কেন? ইন্দ্রাণী সলজ্জভাবে আসনটায় বসিয়া পড়িয়া জিজ্ঞাসা করিল, তুমি কখন এলে? অনেকক্ষণ। আরো 2-একটা গাও। তোমার ভালো লাগে? কালিময় ঘাড় নাড়িল। ইন্দ্রাণী লজ্জার অভিনয় করিল না, বারংবার অনুরোধের অপেক্ষাও করিল না। তখনই গাহিতে আরম্ভ করিল। কালীতারা পর্দাটা ভেদ করিয়া এ দৃশ্যটা একবার দেখিয়া গেল। বধূর অসামান্য কৃতিত্ব সম্বন্ধে মাতাকে আরো একবার সচেতন করিয়া আসিল। অন্যদিন কালিময় সন্ধ্যা হইতেই বাহির হইয়া যায়। আজ 8টা বাজিয়া গেল, তবুও কালিময় ঘরে বসিয়া গান শুনিতেছে দেখিয়া কালীঘাটের কালীমাতার কাছে আর কি কি মানত করিবেন জননী তাহা ভাবিয়া পাইলেন না। ইন্দ্রাণী একসময় গান থামাইয়া বলিল, না, তোমার বোধহয় একঘেয়ে লাগছে। না না, আমার ভালোই লাগছে। ইন্দ্রাণী কালিময়ের সোনার সিগারেট কেসটি খুলিয়া একটি সিগারেট বাহির করিয়া তাহার হাতে দিল। ইচ্ছা ছিল ঠোঁটে গুঁজিয়া দেয়। দেশলাই জ্বালিতে জ্বালিতে বলিল, 1 মিনিট তুমি বসো, আমি একটু জল খেয়ে আসি। এইখানেই আনতে বলি না? না না, আমি এখনই খেয়ে আসছি।
ইন্দ্রাণী বাহির হইয়া যাইতেই কালীময় ঘড়ির পানে চাহিয়া চঞ্চল হইয়া উঠিল। 9টা বাজে যে, কিন্তু তবু উঠিতে পারিতেছিল না। স্থানান্তরের ব্যাকুলতার চিত্রখানি মনের মধ্যে অস্বস্তি জাগাইতেছিল বটে, কিন্তু এখানকার চিত্রটি অধিকতর আকর্ষণের বস্তু হইয়াছিল। ইন্দ্রাণী একটি সেতার হস্তে ঘরে ঢুকিয়া কালীময়ের সোফায় বসিয়া পড়িল। বলিল, সেতার বাজাবো, শুনবে? সেবার অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্সে সেতারে আমি প্রথম হয়েছিলাম। এই তার মেডেল। মেডেলখানি নাড়িতে নাড়িতে কালীময় বলিল, বাজাও না একটু, শুনি। ইন্দ্রাণী আঙুলে মেজরাপ পরিতে পরিতে কহিল, যদি ভালো না লাগে বলো, বুঝেছ? কালীময় হাসিল। গতটা ছিল সুদীর্ঘ আর সুমিষ্ট। প্রায় 1 ঘণ্টা পরে ইন্দ্রাণী যখন থামিল, তখন তাহার রক্তিম কপালে ওষ্ঠের পরে শ্বেতবিন্দুগুলি টলটল করিতেছে। ক্ষুদ্র রুমালখানি বাহির করিয়া মুখখানি মুছিতে মুছিতে জিজ্ঞাসিল, কেমন লাগল? কালীময় তন্ময় হইয়া গিয়াছিল। বলিল, চমৎকার। মিউজিক কনফারেন্সে যেটা বাজিয়েছিলাম সেটা আরো বড়। আজ তোমার বড্ড পরিশ্রম হয়েছে, সেটা আরো একদিন শুনব। ওতে আবার পরিশ্রম কিসের? তোমার ভালো লাগে তো বলো, এক্ষুনি বাজাই। বলিয়াই সে তারের ওপর মেজরাপটা বুলাইয়া দিতেই মধুর ঝঙ্কার যেন লাফাইয়া উঠিয়া লুটাইয়া পড়িল। যে লোক চিরকাল এঁদো পুকুর, ভ্যান ভ্যানে মশা, প্লীহা যকৃতের পীঠস্থান বাংলার পল্লীগ্রামে বাস করিতেছে, হঠাৎ দার্জিলিং বা সিমলা শৈলে আসিলে তাহার যে মনোভাব উপস্থিত হয়, আজ কালীময়েরও মনের একই অবস্থা, ঠিক তদ্রূপ। এ যদি অমরাবতী নয়, তবে সে আর কোথায়? রাত্রি প্রায় 11টা। মা পর্দা ঠেলিয়া ঘরে ঢুকিয়া পুত্রকে সম্বোধন করিয়া কহিলেন, খাবার এইখানেই দিতে বলি বাবা। কালীময় চমকিয়া উঠিল। কতদিন, মনে পড়ে না কতদিন রাত্রের আহার এই গৃহে সে করে নাই। চমকিয়া উঠিল, কিন্তু না বলিতে পারিল না। ইতস্তত ভাবে কহিল, তা দাও। বৌমা, তোমার খাবারও এইখানেই দিতে বলছি, বলিয়া শাশুড়ি বাহির হইয়া গেলেন। ইন্দ্রাণী সলজ্জ হাসিতেই মুখখানা ভরাইয়া কালীময়ের দিকে চাহিতেই কালীময় বলিল, এখানে খেতে তোমার লজ্জা করবে বুঝি? লজ্জা না। আহারাদি শেষে কালীময় ইন্দ্রাণীকে বলিল, চলো একটু বেরিয়ে আসি, যাবে? জুতোটা পরে আসি, যাব। জুতা পরিয়া সিল্কের শালখানি গায়ে জড়াইয়া ইন্দ্রাণী যখন কালীময়ের আগে আগে মোটরে উঠিল, তখন দ্বিতলের জানালা হইতে সেই দৃশ্য দেখিয়া কালী তারা আর ধৈর্য রাখিতে পারিল না। সেইখানেই মাটিতে বসিয়া চিৎকার করিয়া মাকে ডাকিয়া বলিল, ও মা, বউ একেবারে মেম সাহেব মা। আনন্দে কিংবা বিস্ময়ে বলিতে পারি না, খবরটা অন্যত্র আরো একজনের কাছে জাহির করিতে যাইবার পথে অন্ধকারে দেওয়ালে মাথাটা ঠুকিয়া গিয়া রক্তপাত হইলেও লক্ষ্য করিবার মতো মনের অবস্থা তাহার ছিল না। অধিক রাত্রে গৃহে ফিরিয়া শয়ন করিবার পূর্বে কালীময় টেবিলে সাজানো মেডেল, পুস্তক, সার্টিফিকেট, ডিপ্লোমা প্রভৃতি দেখিতে বসিল।
ইন্দ্রাণীও একখানা চেয়ার টানিয়া পার্শ্বে বসিল। একখানা মেডেল দেখিতে দেখিতে একসময় কালীময় জিজ্ঞাসা করিল, তুমি নাচতে পারো? ইন্দ্রাণী মাথাটা নিচু করিয়া ঘাড় নাড়িল। কালীময়ের কিন্তু তাহাতে তৃপ্তি হইল না। পুনশ্চ জিজ্ঞাসিল, পারো? ইন্দ্রাণী স্বামীর পানে চাহিতে গিয়া দেখিল, সে চক্ষু দুটিতে একটা অসামান্য ক্ষুধা ব্যগ্র হইয়া আছে। পুরুষের চক্ষুর ক্ষুধা যে নারী বুঝিতে না পারে, বৃথায় তাহার নারী জন্ম। সলজ্জ মৃদু কণ্ঠে বলিল, পারি। তুমি বাজাতে পারো? পারি তো। আজ আর নয়, রাত 3টে বাজে তো। কাল আমার স্বরলিপির খাতাটা দেব, তুমি বাজিও। আর আমি। কালীময় হাসিয়া বলিল, বেশ, কিন্তু একটা কথা কি আছে জানো? বলে, আজ যাহা পারো কালকের জন্য তাহা রাখিও না। কিন্তু এত রাত্রে বাজনা হলে মার ঘুমোতে অসুবিধে হয় যদি? মা তো ভেতরের বাড়ির তেতলায় শোন, বোধহয় শুনতে পাবেন না। পেলেও কিছু মনে করবেন না। বেশ, বলিয়া ইন্দ্রাণী উঠিয়া গেল। একটা সুটকেস খুলিয়া 2-3খানা খাতা আনিয়া টেবিলের উপর রাখিতে রাখিতে বলিল, কিন্তু মূলেই যে ভুল গো। কি আবার ভুল হলো? অর্গানটা তো ড্রয়িং রুমে। এই আমি নিয়ে আসছি। কালীময় বাহির হইয়া গেল। ইন্দ্রাণী স্বরলিপির খাতা খুলিয়া বাছিতে লাগিল। অভ্যাস নাই। ম্যাট্রিকুলেশন দিবার পর শেষবার পারিতোষিক বিতরণ সভায় নৃত্য করিয়াছিল। তারপর দীর্ঘ 4 বৎসরের অনভ্যাস। ভুলিয়া হয়তো যায় নাই, তবু মনে যে একটু দ্বিধা উঁকি দিতেছিল না তাহা নহে। কালীময় নিজেই অর্গানটা আনিয়া ফেলিল। তখন 2 জনের ঘরের ছোটখাটো আসবাবপত্রগুলো সরাইয়া স্থান করিয়া লইল। মালি ফুলদানিতে অজস্র ফুল রাখিয়া গিয়াছিল। তাহারই গোটা কতক তুলিয়া লইয়া ড্রেসিং রুমে যাইবার সময় কালীময়কে খাতাটা দেখাইয়া বলিল, আমার হারটা চিহ্ন করে রেখে এসেছি, ওই সুরটা বাজাতে হবে। কালীময় সুরটা দেখিতে লাগিল। কথাটা খুলিয়া বলা ভালো, তাহার ভিতরের চাঞ্চল্যটা চাপা দিবার জন্যই সে উন্মাদনার আশ্রয় লাভ করিতে চায়। মাতাল যেমন নেশা ফিকে হইবার আশঙ্কায় কেবলই গ্লাসের পর গ্লাস টানিতে থাকে, সেও তেমনি স্টিমুল্যান্টের পশ্চাতে পশ্চাতে ফিরিতেছে। কালীময় বাজাইতে শুরু করিল। ফিকা ফিরোজা রঙের শাড়ি পরিয়া শিথিল কবরীতে কয়েকটি ফুল গুঁজিয়া ইন্দ্রাণী একেবারে নৃত্য ছন্দে ঘরে ঢুকিয়া কোনো দিকে না চাহিয়া নৃত্য আরম্ভ করিল। শিক্ষা ছিল নিপুণ, দেহ ছিল লীলায়িত, রূপ ছিল অনুপম, আর সর্বোপরি চোখে ছিল ভাষা। কালীময়ের নেশা তখন সর্বোচ্চ ডিগ্রিতে আরোহণ করিয়াছে। সেও নৃত্যের তালে সমতা রাখিয়া নাচিয়া নাচিয়া বাজনার পর্দাগুলায় আঙুল চালাইয়া যাইতেছে। আর নারী, তাহার মনে হইতেছে 2টা পা ফাটিয়া দর দর ধারে রক্ত ঝরিয়া পড়িবে। নৃত্য শেষে সে যখন কালীময়ের কাছে সুর তাল লয় উজাড় করিয়া ঢালিয়া দিল, তখন মুহূর্তের জন্য কালীময় বিস্মৃত হইল যে কোন নবীনা। 3-4 দিন পূর্বে ইহাকে তো দেখি নাই, ইহার কথাও শুনি নাই। তাহার মনে হইল এ সেই বহুকালের পরিচিতা।
কালীময় তাহাকে দুই হাতে বেষ্টন করিয়া তুলিয়া ধরিতে চাহিতেছিল। আপনাকে মুক্ত করিয়া লইয়া ইন্দ্রাণী কহিল, তার পরেরটা বাজাও। এদিকে অভিনব সংবাদটি মাতার নিদ্রা ভঙ্গ করিয়া তাহার গোচর করিতে গিয়া কালীতারা সবিস্ময়ে দেখিল মা নবীন সরকারকে কালীঘাটে পাঠাইবার উদ্যোগ করিতেছেন। সকালে বাথরুমের দরজায় ইন্দ্রাণীর সহিত কালীতারার সাক্ষাৎ। কালীতারা হঠাৎ গলবস্ত্র হইয়া পরম ভক্তি ভরে মাটিতে মাথা ঠেকাইয়া প্রণাম করিল। ধন্যী মেয়ে বাবা, তোমাকে ধন্যী, তোমার বিয়ে পাশের ধন্যী, তোমার গানে ধন্যী, তোমার নাচে ধন্যী, ধন্যী ধন্যী ধন্যী, 7 ধন্যী। ইন্দ্রাণী লজ্জিত ভাবে হাসিল, কথা কহিল না। কালীতারা বলিল, তা আমি বলে দিচ্ছি ভাই, এক রাত্রেই দাদার ওড়বার পাখা দুখানার মাথা তুমি খেয়ে বসেছ। যেমন কুকুর তার তেমনই মুগুর হয়েছে। আমাদের মতো মুখসূক্ষ্ম মেয়ে হলে হয়েই ছিল। 7 দিন কাটিয়া গেল। কালীময় যেন আগের সে কালীময় নয়। এই আকস্মিক পরিবর্তনে তাহার যে শ্রান্তি বা অবসাদ আছে তাহাও মনে হয় না। এমনই চলিতেছিল। কিন্তু হঠাৎ একদিন কালীময় আপিস হইতে যথাসময়ে ফিরিল না। রাত্রি গভীর হইল, তখনও তাহার দেখা নাই। মা বারবার বধূকে প্রশ্ন করিয়া শুষ্ক মুখে ফিরিয়া যান। কালীতারা হাসি মুখে ঠাট্টা করিতে আসে, বধূর বিরস মুখ দেখিয়া চলিয়া যায়। তৃতীয় প্রহরে কালীময় গৃহে ফিরিল। ইন্দ্রাণী বসিয়াই ছিল। কণ্ঠে বিশ্বের মাধুর্য ঢালিয়া দিয়া বলিল, খাবে তো? কালীময় মুখ তুলিতে পারিল না। অস্পষ্ট কণ্ঠে কহিল, কিছু খেলে হয়। ইন্দ্রাণী ঘর হইতে চলিয়া গেল। রাত্রের আহার্য আজকাল ইন্দ্রাণীর তত্ত্বাবধানেই প্রস্তুত হয়। আজও হইয়াছিল। আহার্য যাহাতে তাজা ও গরম থাকে, সুপকারকে বলিয়া সে ব্যবস্থাও করিয়া রাখিয়াছিল। এখন আহার্য সাজাইতে বলিয়া আসিল। হাত মুখ ধুইয়া কালীময় ভোজন কক্ষে ঢুকিয়া দেখিল 2 জনের আহার্য সজ্জিত। জিজ্ঞাসা করিল, তুমি খাওনি বুঝি? না। অনেক রাত হয়েছে, এত রাত্রি পর্যন্ত না খেয়ে থাকা উচিত হয়নি। একলা বসে খেতে পারিনি যে। তাহার গলাটা ধরিয়া আসিয়াছিল। কালীময় আর কিছু বলিল না। কেন বিলম্ব হইল, কোথায় বিলম্ব হইল, ইন্দ্রাণী যে সে কথা জিজ্ঞাসাও করিল না, ইহাতে সে আনন্দিতই হইয়াছিল। শয্যায় আসিয়া বসিয়া কালীময় ডাকিল, ইন্দু। এর আগে কালীময় কোনোদিন তাহার নাম ধরিয়া ডাকে নাই। ইন্দ্রাণী পার্শ্বে আসিয়া বসিল। কালীময় বলিল, চলো, বিদেশে কোথাও বেড়াতে যাবে? যাব। কালই কিন্তু যাবে? যাব। তোমার বাপের বাড়িতে খবর দেবে না? কাল সকালে একবার দেখা করে এলেই হবে। কিন্তু যদি বাবা জিজ্ঞাসা করেন কোথা কোথা যাওয়া হবে, তাহলে কি বলবো? তা তো এখনো ঠিক করিনি ইন্দু, তবে ভারতবর্ষের বাইরে যেখানে হোক কিছুদিন বেড়াবো, কি বলো? ইন্দ্রাণী নির্ভরে চাহিয়া কহিল, আমাকে জিজ্ঞাসা করছো কেন? তোমার যেখানে যেতে ইচ্ছা, যেখানে তোমার ভালো লাগবে,
আমারও সেইখানেই ভালো লাগবে। কালিময় হাসিয়া বলিল, তোমার নিজের পছন্দ অপছন্দ নেই বুঝি? না, পছন্দ অপছন্দ কখন হলো বলো? এতকাল তো বই খাতাতেই কেটেছিল। পছন্দ অপছন্দ ভাববার দরকার ছিল না। আর এখন? থামলে কেন? এখন কি? এখন মনে হয় তোমার যা ভালো লাগে আমারও তাই ভালো লাগে বলিয়া বায়ুতে আন্দোলিতা লতার মতো আছড়াইয়া বরের অঙ্গে ঝাঁপাইয়া পড়িল। অঙ্গস্পর্শ এই প্রথম। বুকের উপরে মুখ রাখিয়া ইন্দ্রাণী জিজ্ঞাসিল, আচ্ছা, কেমন করে এমন হয় বলতে পারো? কি জানি, আমি তো মূর্খ। তুমি লেখাপড়া শিখেছ, তোমারই তো জানা উচিত। প্রসঙ্গ পরিবর্তন মানুষে ইন্দ্রাণী বলিল, ছাই লেখাপড়া। আচ্ছা, আমরা প্রথমে কোথায় যাব বলো? বোম্বাই। সেখান থেকে যেখানে হোক যাওয়া যাবে। বলিয়া একটু থামিয়া আবার বলিল, এত তাড়াতাড়ি কেন যেতে চাই জানো ইন্দু? ইন্দ্রাণী জিজ্ঞাসু নেত্রে চাহিয়া রহিল। কালিময় বলিল, আপিস পর্যন্ত ধাওয়া করেছে। আমার চিত্ত দুর্বল। দূরে যেতে চাই ইন্দু। তুমি সঙ্গে থাকলে কোনো ভয়ই থাকবে না। কি বলো? কি ভাবছো? কিচ্ছু না। একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি বলবে? মিথ্যে বলতে শিখিনি তো। ঠিক করে বলো তো, একটুও ঘৃণা হয় না? সব জানো তো? ইন্দ্রাণী কালিময়ের হাতটা চাপিয়া চুপ করিয়া রহিল। সে ভিতরে ভিতরে কাঁপিতেছিল। কালিময় বলিল, বলতে সাহস হচ্ছে না? না, মিথ্যে বলবো না। একদিন ঘৃণা হয়েছিল। তারপর কি ইন্দু? তারপর ভাবলুম, অতীতের সঙ্গে আমার সম্পর্ক কি? আমার সঙ্গে সম্পর্ক বর্তমানের, ভবিষ্যতের। বলিয়া ইন্দ্রাণী আবেশ ভরে কালিময়ের বুকখানিতে মুখ ঢাকিল। এখানেই শেষ হলো আজকের গল্প। গল্প পাঠে আমি রিয়া। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর সকল পরিচিত মানুষের সাথে শেয়ার অবশ্যই করবেন। আরও নতুন নতুন অজানা অচেনা গল্প নিয়ে আমরা হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।